খুব সাধারণভাবে আমি প্রশ্নটা যদি এইভাবে করি যে মানে এই যে যুদ্ধাবস্থাটা তৈরি হলো বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, মানে ইরানে যে হামলাটা হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা, মানে এটির কারণ হিসেবে আমরা তো বিশেষ করে তাদের পারমাণবিক স্থাপনা যদি বলি, সেটি নিয়ে একটা বড় রকমের, এর আগেও 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল এবং আলোচনাও কিন্তু অব্যাহত ছিল। এখন যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি বলেছেন যে আমরা আসলে এই তাদের যে ক্ষমতার বলয় অর্থাৎ ইরানে, সেটির পরিবর্তন তিনি চান। কিন্তু এর পেছনে আসলে পারমাণবিক স্থাপনা বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, কোনটি মুখ্য হলো আসলে এই আক্রমণের জায়গা থেকে? আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আপনাকে এবং দর্শক শ্রোতামণ্ডলীকে এবং সহযোগকে। ব্যাপারটা হচ্ছে কি, মানে একটা যুদ্ধের বা এই ধরনের কার্যক্রম একটা স্টেটেড অবজেক্টিভ থাকে, এটা সাধারণত থাকে, কিন্তু তার আড়ালেও অনেক কিছু থাকে। এবং যুদ্ধের সবচেয়ে বড় সত্যটা হচ্ছে যে আপনি অনেক পরিকল্পনা করলেন, কিন্তু প্রথম গুলি বের হওয়ার পরে তারপরে যার উদ্দেশ্যে গুলিটা নিক্ষেপ করলেন উনি কি প্রতিক্রিয়া দেখান, সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে প্ল্যান অ্যাডজাস্ট করতে হয়। জি, এই জন্য বলা যে নো প্ল্যান সার্ভাইভস আফটার দি ফার্স্ট বুলেট ইজ ফায়ার্ড, এটা হচ্ছে বাস্তব কথা। এখন আপনি যদি মিডল ইস্টের ওই দেশগুলোর কথা চিন্তা করে দেখেন, এখন কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত যিনি ইসরায়েলে দায়িত্বে আছেন, উনি বলছেন যে ওই সেই বিবলিক্যাল কি প্রমিস ছিল সেইটা নিয়ে, সুতরাং তাদের দরকার হচ্ছে মানে রিভার টু সি, এই ধরনের পুরো এলাকাটাই তাদের দরকার। এবং এই লক্ষ্যে তারা অনেক দূর অগ্রসর হয়েছে। যেমন ধরেন যে গোলান হাইট তারা দখল করেছে, সাইনার একটা বড় অংশ দখল করেছিল, যদিও পরে শান্তি চুক্তির মাধ্যমে কিছুটা পুনরুদ্ধার হয়েছে। এবং 1947 সালে ইসরায়েলের যে সীমানা ছিল 22,000 অ্যারাউন্ড 20,000 প্লাস স্কোয়ার কিলোমিটার, তাদের যে এরিয়া, সেটা থেকে তারা বেশি দখল করে রাখছে। সিরিয়ার সর্বশেষ যেটা অবস্থা, সেখানে সিরিয়ার একটা বড় অংশ তারা তাদের এটাকে বলছে সেফ জোন হিসাবে বিবেচনা করছে এবং সেই জন্য তারা অকুপাই করে আছে। তো এইভাবে ইসরায়েলের প্রত্যাশা পূরণ করতে গিয়ে মূলত হচ্ছে এই যুদ্ধে আসা। এবং কেন করছে যে সবগুলো আরব দেশগুলো ওগুলো কিন্তু বাধ্য হয়েছে, আমেরিকার বাধ্য, এবং আমেরিকার বাধ্য হওয়া মানে হচ্ছে ইসরায়েলের বাধ্য। আমি ইসরায়েলের অবস্থানটা এইভাবে চিন্তা করি যে এটা হচ্ছে যে আমেরিকার 51st স্টেট, আমেরিকায় তো 50টা স্টেট আছে, কিন্তু এই 51st স্টেট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা আমেরিকার সমস্ত পলিসি তাদের বিবেচনায় যেটুকু সুবিধা হয় সেটা প্রভাবান্বিত করতে পারে, নির্বাচনের ফলাফল কি হবে সেটাতে তারা ভূমিকা রাখতে পারে। সুতরাং ইসরায়েল ওই অর্থে সবকিছু গুরুত্বপূর্ণ। তো এখন এই যুদ্ধটা মোটামুটি ইসরায়েলকে তুষ্ট করার জন্য, এখানে আবার একটা কারণ আছে, যেটা আমি যেটা বলি, ইসরায়েলের যে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি গত প্রায় 20 বছরের অধিক সময়ে বলছেন যে ইরানের পারমাণবিক অস্ত্র মাত্র কয়েকদিন দূরে আছে, কয়েকদিন দূরে আছে, কয়েকদিন দূরে আছে। তো ওনার এই গান উনি গাচ্ছেন অনেক দিন ধরে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প ওনার যখন ওনার বিরুদ্ধে, মানে নেতানিয়াহুর বিরুদ্ধে আপনার কতগুলো ক্রিমিনাল কেস হয়ে গেছে। উনি দি মোমেন্ট উনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন, ওনাকে কিন্তু আদালতের সম্মুখীন হতে হবে, দণ্ড পেতে পারেন। সুতরাং এই যে একটা ব্যাপার আছে। কোন আদালত? আন্তর্জাতিক আদালত তো আসি আমি, এবং ইসরায়েলি কোর্ট, রাইট। আর ডোনাল্ড ট্রাম্প সাহেবের এখানে সর্বশেষ অবস্থা যেটা হচ্ছে যে উনি 1 বছর 2 মাস মতো হলো উনি 2 মাসের একটু বেশি, 13 মাসের একটু বেশি, এর মধ্যে মোটামুটি 8টা সংঘর্ষে, মানে সাংঘাতিক অবস্থায় তিনি জড়িয়ে পড়ছেন। যদিও ওনার ইলেকশনের প্রতিশ্রুতি ছিল যে এন্টি ওয়ার স্ট্যাটাস, অর্থাৎ যুদ্ধবিরোধী একজন নেতা হিসেবে উনি নিজেকে উপস্থাপন করে আমেরিকান লোকজনের ভোট আদায় করছিলেন। এখন অবস্থাটা যেটা হচ্ছে যে ওনার জনপ্রিয়তা ব্যাপক ধস নেমেছে
এবং এই নভেম্বরে কংগ্রেসের যে মানে মিড টার্ম ইলেকশন হবে, সেই ইলেকশনে ওনার দল অর্থাৎ রিপাবলিকান পার্টির অবস্থাটা খুব ভালো না। এখন যখন ডোমেস্টিক এই অবস্থাটা তৈরি হয়, তখন অ্যাটেনশন অন্যদিকে নেওয়ার জন্য যুদ্ধ একটা ব্যাপার, আর তার চেয়ে বড় হচ্ছে ইসরায়েলের সুবিধার্থে, ইসরায়েলের সহায়তায়, ইসরায়েলের প্ররোচনায় যে যুদ্ধ হবে সেটাতে আরো বেশি সহায়ক হবে, এরকম হচ্ছে অবস্থা হচ্ছে। এখন এই জায়গায় একটা মজার কথা আমি বলি আপনাকে। আমি জাস্ট আপনার অনুষ্ঠানে আসার আগে আমেরিকান একজন মানে উনি প্রায় খুব যৌক্তিক কমেন্ট্রি করেন এবং এই বিভিন্ন অনলাইনে দেখি ওনার হচ্ছে স্কট রিটার। এই ভদ্রলোক ইউএস মেরিন অফিসার এবং উনি এই মধ্যপ্রাচ্য সম্পর্কে তার খুব ভালো জ্ঞান আছে, কারণ উনি উইপন ইন্সপেক্টর ছিলেন। তো উনি একটা মজার কথা বলছেন যে এই যে রেজিম চেঞ্জের জন্যই তো এই যুদ্ধটা মূলত, কিন্তু এখন যে যুদ্ধের অবস্থা, এই মাত্র 1.5 দিনে যে অবস্থা, তাতে মনে হচ্ছে যেন ডোনাল্ড ট্রাম্পই পরিবর্তন হয়ে যেতে পারেন। সুতরাং রেজিম চেঞ্জ নট ইন ইরান, আর এইটা বরং আমেরিকায় হয়ে যেতে পারেন। ওটা উনি কথা বলেন, এখন প্রতীকী অর্থে বলছে, তাৎপর্য আছে, অত কিছু হয়তো এখনো খুব পরিষ্কার। এই জায়গায় একটা প্রাসঙ্গিক তথ্য খুব দেওয়ার দরকার। ইরানি সোসাইটিকে আমরা বা বাইরের লোক যেভাবে দেখে, আসলে ইরানের সোসাইটি অনেক বেশি কোহেসিভ। এবং আমার কাছে কেন যেন মনে হয় আফগানিস্তানের একটা এখানে দৃষ্টান্ত টানা যেতে পারে। আফগানিস্তান মূলত 4টা ট্রাইব, তারা মানে ক্লান যেটাকে যেভাবে বলেন, তো তারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য তারা নিজেদের ভিতরে স্বাভাবিক অবস্থায় খালি একজন আরেকজনের পিছনে লেগে থাকে, মারামারি করে, কিন্তু বৈশক্তি কোনো জায়গায় আসলে কিন্তু ওই 4 জন একসাথে ইয়ে করে। ইরানও এরকম বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, কিন্তু গত জুন 2025-এ যে ইসরায়েল যুদ্ধ শুরু করলো, 12 দিনের যুদ্ধ, দেখেন সেই যুদ্ধের উইথড্রলটা কিভাবে হয়েছে। উনি ট্রাম্প বললো যে এমনি নিউক্লিয়ার সবকিছু অবলিটারেটেড, মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার এখন বলছে তুমি পারমাণবিক অস্ত্র করতে পারবা না। তার মানে যে লোকটা বললো ধ্বংস করে দিয়েছে, তারপরে আর 6 মাস আগে যেটা পুরো ধ্বংস করে দিলেন, এটা তো এরকম না যে কালকে আপনি বললাম আমি থুকু বললাম আমি হয়ে গেল, এটা তো এরকম জিনিস না। তো আবার এই জায়গায় এখন এসে বলছে যে ওরা পুরাপুরি তোমার ধ্বংস করতে হবে, বা তুমি কোনো এনরিচমেন্ট করতে পারবা না। এবং ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী যেটা এটা নিয়ে ডিল করছিলেন, উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়েছিলেন, বলে যে ডিলটা এমন পর্যায়ে চলে গেছে যে তারা মোটামুটি রাজি হয়েছিল যে ঠিক আছে একটা লেভেলের পরে আর যাবে না, সীমিতকরণের। এখন এই জুন 2025-এ এই একই রকম ঘটনা হয়েছে। 6ষ্ঠ রাউন্ডের আলোচনা আপনার সোমবার থেকে আলোচনা করার কথা ছিল, রবিবার থেকে, আর উনি শুক্রবারে উনি মানে যুদ্ধ শুরু করে দিল, ইসরায়েল যুদ্ধ শুরু করে দিল। এবারও তাই হয়েছে।